ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কিরে সুমন, আজকে কলেজে যাবি না নাকি? প্রায় 1 মাস হয়ে গেছে আমরা কেউ কলেজে যাই না। কলেজের কি অবস্থা তা ঠিক মতো জানি না। চল আজকে কলেজ থেকে ঘুরে আসি, দেখি কলেজে কি অবস্থা। হ্যাঁ, চল আজকে তাহলে কলেজে যাই। আরো আধা ঘন্টা দেরি আছে ক্লাস শুরু হবার। এই চলো সবাই, বই খাতা নিতেই হবে। না, প্রথম ক্লাসটা শেষ করে এরপর চলে আসবো। কয়েকটা দিন ধরে খেয়াল করতেছি রাহুল ঠিক মতো ক্লাস করতেছে, আমাদের সাথে বেশি আসতেছে না, আবার কথাও ঠিক মতো বলতেছে না। আরে শালা, সে হচ্ছে একটা মেয়ে, বাস তাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার দরকার নেই। সে তার মতো চলাচল করুক, আমরা আমাদের মতো চলাচল করব। চল, তাড়াতাড়ি, দেরি করলে আবার ক্লাস মিস হয়ে যাবে। এই বলে ফাহিম তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় সামনের দিকে তাকাতেই দেখতে পেল রাহুল কয়েকটা মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। ফাহিম এবং তার বন্ধু বান্ধবদেরকে দেখে রাহুল তাড়াতাড়ি করে চলে গেল ক্লাসরুমে। রাহুল চুপচাপ তার বেঞ্চে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ফাহিম এবং তার বন্ধু বান্ধবরা চলে আসলো রাহুলের কাছে। ফাহিম রাহুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে শালা, কয়েকদিন ধরে দেখতেছি তুই আমাদের সাথে কথা বলিস না ঠিক মতো, আবার আমাদের সাথে চলাচল করিস না। কি সমস্যা তোর, বল আমাদেরকে। আমার কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে অবশ্যই জানাতাম তোদেরকে। কেন তোদের সাথে চলাচল করি না এটা খুব তাড়াতাড়ি জানতে পারবি। আর তাড়াতাড়ি তোদের জায়গায় বসে পড়, এখনই ম্যাডাম আসবে। ম্যাডামকে দেখে আবার হা করে তাকিয়ে থাকিস না তোরা। ম্যাডামকে দেখে হা করে তাকিয়ে থাকার কি আছে? প্রথম যেই দিন কলেজে এসেছি সেদিন তো সকল ম্যাডাম এবং স্যারদের সাথে পরিচয় হয়ে গেছি। এখন তুই বলতেছিস যে ম্যাডামকে দেখে হা করে তাকিয়ে না থাকতে? ফাহিম এই সব কিছু বলতেছে এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো ম্যাডাম। সবাই দাঁড়িয়ে ম্যাডামকে সালাম দিয়ে আবারও বসে পড়লো যার যার সিটে। এদিকে ফাহিম ম্যাডামের দিকে এখনো ভালোভাবে তাকিয়ে দেখে নাই। এমন সময় সুমন ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে শালা, ওইদিকে একবার তাকিয়ে দেখ, ম্যাডামের দিকে। এটা তো মামা সেই একটা মাল। ইস, এখনই যদি পাইতাম তাহলে তো মজাই মজা। ফাহিম ম্যাডামের দিকে হা করে তাকিয়ে আছে। এদিকে ম্যাডাম বিষয়টা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফাহিম হঠাৎ ম্যাডামকে ডাক দিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনাকে আমার ভালো লেগে গেছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ফাহিমের মুখে এই কথা শুনে ক্লাসের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে ম্যাডামের দিকে। এদিকে ফাহিমের বন্ধুরা ফাহিমের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। ম্যাডাম রেগে চলে আসলো ফাহিমের সামনে। ফাহিমকে উদ্দেশ্য করে ম্যাডাম বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, তোমার তো সাহস কম না? ক্লাসের সবার সামনে আমাকে আই লাভ ইউ বলছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? ম্যাডাম, লজ্জা নারীদের ভূষণ, ছেলেদের জন্য লজ্জা মানায় না। আর আপনাকে আমরা ভালো লেগেছে, এটার জন্যই তো আমি বলে দিয়েছি যে ভালো লেগেছে। আর একবার যদি তোমার মুখ থেকে এই কথা শুনি তাহলে তোমার কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। আর তুমি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও। তুমি আমার ক্লাস করতে পারবে না। আই সে গেট আউট। এই বলে ফারিয়া ফাহিমের কান টেনে ধরে ফাহিমকে বাহিরে বের করে দিল। এদিকে ফাহিম বাইরে দাঁড়িয়ে ব্যালকনিতে হেলান দিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে আছে। এদিকে ম্যাডাম বোর্ডে লিখতেছে। বেশ কিছুক্ষণ লেখালেখি করার পর ফাহিম ম্যাডামকে বলতে লাগলো, ম্যাডাম, আপনার ওই নাভিটা কিন্তু সেই, একটা সুযোগ দিবেন ওই নাভিতে কিস করার জন্য। ফাহিমের কথা শুনে এবার ফারিয়া রেগে গেল আরো বেশি। ফারিয়া ক্লাসরুমের বাইরে এসে ফাহিমের গাল টেনে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, আপনি এই কলেজে এরকম ছাত্র ভর্তি করিয়েছেন কেন? যে ছেলে ম্যাডামকে সম্মান দিতে জানে না, সেই ছেলে কি পড়াশোনা করবে? প্লিজ ম্যাডাম। স্যার, আমি তো ম্যাডামকে বলেছি যে ম্যাডাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ম্যাডাম তো
দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার জন্যই তো ম্যাডামকে আমার পছন্দ হয়ে গেছে। আমি আমার পছন্দের কথা বলে দিয়েছি। এটা যদি আমার অপরাধ হয় তাহলে এক কাজ করতে পারেন, আমি এই কলেজ থেকে চলে যাই, ম্যাডামকে এই কলেজে রাখেন। আহা ফারিয়া, তুমি রেগে যাচ্ছ কেন? ছেলেটা তো তার পছন্দের কথা বলেছে, তাই বলে তুমি এইভাবে রেগে যাবে? এটা কিন্তু একদম ঠিক না। এইভাবে রেগে গেলে তুমি ক্লাস করবে কিভাবে? স্যার, যেখানে অপরাধ করেছে এই ছেলেটা, সেখানে আপনি আমাকে বকাঝকা করতেছেন? এটাই আপনার বিচার? ঠিক আছে, আর আপনাকে বিচার করতে হবে না। যেহেতু আমার এই কলেজে থাকতেই হবে, সো আমি এই ছেলের বিচার করেই ছাড়বো। এই বলে ফারিয়া ফাহিমকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার কেবিনে। দরজাটা লাগিয়ে দিয়ে ফাহিমকে দেয়ালের সাথে ঠেসে ধরে মুখ টিপ দিয়ে বলতে লাগলো, আজ পর্যন্ত কেউ আমাকে কোনো কিছু বলতে পারে নাই, সেইখানে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। এইটার জন্য তো তোর শাস্তি হবে। এমন শাস্তি দিব তোকে যাতে সারা জীবন স্যার ম্যাডামদের সাথে ভালো ব্যবহার করতে পারিস। এই বলে ফারিয়া ঠাস ঠাস করে ফাহিমের গালে চড় মারতে লাগলো। এদিকে ফাহিম এক নজরে তাকিয়ে আছে ফারিয়ার চোখের দিকে। হঠাৎ ফাহিম তার একটা হাত ফারিয়ার পেটের মধ্যে হালকাভাবে চাপ দিতেই ফারিয়া কিছুটা দূরে সরে গেল ফাহিমকে ছেড়ে দিয়ে। ফারিয়া আরো রেগে গিয়ে টেবিলের উপর থেকে একটা লাঠি নিয়ে ঠাস ঠাস করে পেটাতে লাগলো ফাহিমকে। বেশ কিছুক্ষণ পেটানোর পর ফাহিমকে ছেড়ে দিয়ে ফারিয়া বলতে লাগলো, আমার মায়ের কথা যদি তোর মনে থাকে তাহলে আর কখনো তুই এই কথা মুখে আনবি না, মনে যেন থাকে। এই বলে ফারিয়া ফাহিমকে ধাক্কা দিয়ে তাকে কেবিন থেকে বের করে দিয়ে চলে আসলো আবারও ক্লাসরুমে। এদিকে সুমন রাহুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাহুল, এখন ফাহিমের কি অবস্থা? তুই কিছু বলতে পারবি? আর এই ম্যাডাম যে কলেজে এসেছেন নতুন, আমাদেরকে আগে বলিস নাই কেন? আগে বললে তোমরা ফাহিমকে সাবধান করে রাখতাম। আর ফাহিম যে এইরকম একটা কথা বলবে আমরা কখনো ভাবতেও পারি নাই। আরে শালা, আমি কি আর জানতাম ম্যাডাম যে এতটা রাগী? আর ম্যাডামকে তুই এই কথা বললে ম্যাডাম ভালো লেগে যাবে। ফাহিম তো আগে কখনো এরকম করে নাই, হঠাৎ এই ম্যাডামকে দেখে এরকম করলো কেন? এটা তো বুঝলাম না। আমিও বুঝতেছি না, ম্যাডামের রূপ দেখে এতটা আকৃষ্ট হয়ে গেছে ফাহিম। ক্লাসটা শেষ হোক, এরপরে ফাহিমের কাছে যাব। শালা কোথায় আছে কে জানে। আর ম্যাডাম ফাহিমকে কি করেছে তাও নিজেও জানি না। সুমন এইসব কথা বলতেছে তার বন্ধুদেরকে। অন্যদিকে ফাহিম ঠোঁটের কোণে রক্ত নিয়ে একটা রিকশায় উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর রিকশা চলে আসলো ফাহিমদের বাড়ির সামনে। ফাহিম রিকশাওয়ালার ভাড়াটা দিয়ে চলে আসলো দরজার সামনে। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমের এরকম অবস্থা দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, কে রে ভাই, তোর এই অবস্থা কে করেছে? আর তুই কোথায় গিয়েছিলি? বললি যে বন্ধুদের সাথে দেখা করে চলে আসবি, আর এই মাত্র এসেছিস? আম্মু, আমাকে একটা মেয়ে এইভাবে মেরেছে। সত্যি বলতে আম্মু, মেয়েটা পরীর চাইতেও অনেক সুন্দর। আম্মু যে করেই হোক ওই মেয়েকে আমার করে দিবে। আরে কোন মেয়ের কথা বলতেছিস? আমাকে যদি বুঝিয়ে না বলিস তাহলে আমি বুঝবো কিভাবে তুই কোন মেয়ের কথা বলতেছিস? আম্মু, আমাদের কলেজে নতুন একজন ম্যাডাম এসেছে। ওই ম্যাডামকে আমি বিয়ে করতে চাই। ম্যাডামের যদি আগেও বিয়ে হয়ে থাকে তারপরেও আমি ম্যাডামকে বিয়ে করব। প্লিজ তুমি আব্বুর সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করো। তুই হুট করে বললি আর হুট করে হয়ে যাবে, এটা কিন্তু না। আগে আমি ওই মেয়েটার সাথে কথা বলি, এরপরে তোর বিয়ের ব্যবস্থা করব। আরো কয়েকটা দিন যাক, তুই মেয়েটার সাথে ভালো ব্যবহার কর। ভালো ব্যবহার না করলে তো মেয়েটা তোকে পাত্তা দিবে না, আর বিয়ে করতেও রাজি হবে না। ঠিক আছে আম্মু, তুমি যেভাবে বলতেছো আমি সেভাবেই করব। আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি আমার জন্য খাবার রেডি করো। এই বলে ফাহিম চলে আসলো তার রুমে। অন্যদিকে ফারিয়া এখনো রেগে আছে, চুপচাপ তার কেবিনে বসে আছে। এমন সময় তার সহকারী ম্যাডাম ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া ম্যাডাম, আজকে আপনার মন খারাপ নাকি? কলেজে আসার পর তো দেখলাম আপনার মন খুবই ভালো, কিন্তু এখন আবার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আর বললেন না, আজকে ক্লাসরুমে একটা বজ্জাত ছেলে আমাকে প্রপোজ করেছে। জীবনেও কোনোদিন কোনো ছেলে আমার সামনে এসে প্রপোজের কথা বলতে পারে নাই, আর সেইখানে এই ছেলেটা ক্লাসের সবার সামনে আমাকে প্রপোজ করেছে। তাও আবার আস্তে আস্তে করে নাই, একেবারে সবার সামনে চিৎকার করে বলেছে। ইস, তাহলে তো তুমি ভাগ্যবান মেয়ে। ওই ছেলের সাথে চাইলে তুমি রিলেশনে যেতে পারো। মনে হচ্ছে ওই ছেলেটার সাহস আছে অনেক।
ম্যাডাম, আপনি যে কি বলেন না, ওই ছেলের সাথে আমি রিলেশনে যাব? আপনি পাগল হয়ে গেছেন? আমি কখনো ওই ছেলের সাথে রিলেশনে যাব না। ছেলেটা দেখতে যেমন বাজে, তার স্বভাবও বাজে। খারাপ নজরে মানুষের দিকে তাকিয়ে থাকে। এটা খারাপ বিষয়, সে খারাপ নজরের মানুষের দিকে তাকিয়ে থাকে, এটা কিন্তু একদমও ভালো না। আচ্ছা যাই হোক, মন খারাপ করে থেকো না, আরো কয়েকটা ক্লাস আছে, ক্লাসগুলো করিয়ে আসো। ফারিয়া ম্যাডাম তার চেয়ার থেকে উঠে চলে আসলো আবারও ক্লাস করানোর জন্য উপরে। অন্যদিকে সুমন এবং তার বাকি বন্ধুরা চলে আসলো বাহিরে। পুরো কলেজ তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে কিন্তু কোথাও পায় নেই ফাহিমকে। এমন সময় রাহুল বলতে লাগলো, আরে শালা, এইভাবে খোঁচাখুচি করলে পাবি নাকি? সবার কাছেই তো মোবাইল আছে। এতক্ষণ তোদের মাথায় কি বুদ্ধি আসে নাই যে তাকে একটা ফোন দিলে পেয়ে যাবি? ও শিট, সবার পকেটে ফোন রাখা আছে আর আমাদের মনে নেই। পুরো কলেজ ঘুরে বেরিয়েছি। চল হাঁটতে হাঁটতে ফাহিমকে ফোন দেওয়া যাক, দেখি শালা কি করে। এখন ম্যাডামের হাতে কত মায়ের খেয়েছে জানতেই হবে। হ্যাঁ, এটা তো বলতে হবে, কিন্তু আমি ভাবতেছি ফাহিম এইভাবে সবার সামনে ম্যাডামকে এইসব বলতে পারলো। আমিও ভাবতেই পারি নাই যেরকম কথা বলবে ফাহিম। এইসব কথাবার্তা বলতেছে সবাই। এমন সময় সুমন কল দিল ফাহিমকে। ফাহিম কলটা রিসিভ করে সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সুমন, এখন কোথায় আছিস তোরা? কলেজে আছিস নাকি কলেজ থেকে চলে এসেছিস? এই তো কলেজ থেকে বের হয়ে আড্ডাখানার দিকে যাইতেছি। তুই কোথায় আছিস? আর ম্যাডাম তোকে কি এমন করেছে? শালা, ওই রাহুলের কাছে দে। আমাদেরকে যদি আগে বলতো নতুন ম্যাডাম এসেছে, তাহলে তো আমি সেই কবে ম্যাডামকে পটিয়ে শুটিয়ে বিয়ে করে ফেলতে পারতাম। কিন্তু ম্যাডামের শরীরে অনেক শক্তি আছে রে, বলতে হবে। প্রচুর এনার্জি আছে। আমাকে যেভাবে পিটিয়েছে, শরীরের হাড়গোড় ব্যথা করতেছে। মনে হচ্ছে তো এখনই ভেঙে পড়ে যাবে আমার সকল হাড়গোড়। ভেঙে পড়ে যাক। তুই শালা এটা কি করলি? আজকে প্রথম দিন কলেজে গেলি আর প্রথম দিন ম্যাডামের সাথে এরকম করলি। এটা না করলেও পারতি তুই। আরো কয়েকটা দিন যাইতো, এরপরে ম্যাডামকে এসব বলতি। তোদের সব কাজে তাড়াহুড়ো লাগিয়ে দিস। আচ্ছা, বাসায় যখন গিয়েছিস খাওয়া দাওয়া করে আড্ডাখানার দিকে চলে আয়। আমরা আড্ডাখানার দিকে যাইতেছি। এই বলে সুমন কলটা কেটে দিয়ে চলে গেল আড্ডাখানায়। সবাই বসে আড্ডা দিতেছে। অন্যদিকে ফাহিম খাওয়া দাওয়া শেষ করে তার বাইক নিয়ে চলে আসলো সেই আড্ডাখানায়, যেখানে তারা প্রতিদিন বসে আড্ডা দেয়। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ফাহিম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা তোদের ভাবির দিকে নজর রাখবি। ওই ম্যাডাম কিন্তু আমার বউ হবে। তোরা কিন্তু আবার আমার বউয়ের দিকে নজর দিস না। আমার বউয়ের দিকে নজর দিলে কিন্তু খুবই খারাপ হবে তোদের, এই বলে দিলাম। শালা, কোথায় ভাবছিলাম আমি এই ম্যাডামকে বিয়ে করে ঘর সংসার করব, কিন্তু সেখানে তোরা এসে সকল ঝামেলা লাগিয়ে দিয়েছিস। এখন ম্যাডামকে আমার ভুলে যেতে হবে। ভুলে যা, ভুলে যা, তাড়াতাড়ি করে ভুলে যা। তোর জন্য খুব ভালো হবে অন্য মেয়ের পিছনে ঘোরাঘুরি করা। আর তুই তো অন্য মেয়ের পিছনে ঘোরাঘুরি করতে খুবই ভালোবাসিস। এটা না করে এক কাজ কর, যে কোনো একটা মেয়ের পিছনে পড়ে থাক, যাতে ওই মেয়েটাকে সারা জীবন তোর সঙ্গে রাখতে পারিস। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। এরকম একটা জিনিস চিন্তা ভাবনা করব, আর কত মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করব। সামনে তো আবার আমার জন্য মেয়ে খোঁজাখুঁজি করবে। এই সব কথা বলতেছে রাহুল তার বন্ধু বান্ধবদেরকে। এমন সময় ফাহিমের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত একটা নম্বর। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলতে লাগলো, কি রে, তুই নাকি ফারিয়া ম্যাডামকে প্রপোজ করেছিস? তোর কত বড় সাহস! তুই আমার জানটার দিকে নজর দিয়েছিস। একবার তোকে সামনে পাই, এরপরে দেখিস তোর কি অবস্থা করি। তুই কে রে? আর আমার নাম্বার কোথায় পাইছিস? তোর যদি সাহস থাকে তাহলে এই জায়গায় চলে আয়। আমি এখন এই জায়গায় আছি, দেখি তোর বুকের পাঠা কত। ঠিক আছে, আমি আসতেছি, তুই রেডি থাক। এই বলে ছেলেটা কলটা কেটে দিল। অন্যদিকে ফাহিম তার বন্ধু বান্ধবদেরকে সবকিছু বলে দিল। বেশ কিছুক্ষণ পর কয়েকটা ছেলে চলে আসলো ওইখানে। ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইখানে তোদের মধ্যে থেকে ফাহিম কে রে? এদিকে আয়। ফাহিমের বন্ধু এবং ফাহিম সবাই পিছনে ফিরতে দেখতে পেল ছেলেটা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা ফাহিমকে দেখে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ফাহিম ভাই, আপনি এখানে কি করেন? আর আপনি এখানে কতক্ষণ ধরে বসে আছেন?
আমরা এখানে সব সময় আড্ডা দিই আর সকাল থেকে আমরা এখানে বসে আছি। লাস্টে 53 নাম্বার কি তোর সত্যি করে বলবি? হ্যাঁ ভাই, আসলে আমি ম্যাডামকে পছন্দ করি তো এটার জন্য। আপনার নাম্বার যে এটা আমি জানতাম না। আর আপনি ম্যাডামকে পছন্দ করলে বলেন, আমি আর ম্যাডামের পিছু পিছু ঘুরঘুর করবো না। আমি ম্যাডামকে পছন্দ করে ফেলেছি, সো এখন তুই আর ম্যাডামের পিছু পিছু ঘুরঘুর করবি না। যা এখান থেকে। আর যদি কখনো দেখি ম্যাডামের পিছু পিছু ঘুরঘুর করেছিস, তাহলে তোদের খবর আছে। সবগুলোকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো। ছেলেগুলো ওইখান থেকে চলে গেল। ওই ছেলেগুলোকে কিভাবে চেনে চলেন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। 1 মাস আগে রাত 9টায় ফাহিম তার বন্ধু বান্ধবদের সাথে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় ছেলেগুলোর চিৎকার শুনতে পেল। ফাহিম তার বন্ধু বান্ধবদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সুমন, ওই দিক থেকে একটা চিৎকারের শব্দ শুনলাম, চল তো গিয়ে দেখি ওই দিকে কি হচ্ছে। হ্যাঁ চল, নিশ্চয়ই ওইদিকে কেউ বিপদে পড়েছে বা কেউ তাদেরকে আটকে রেখেছে। ফাহিম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো সেইখানে। এসে দেখে কয়েকটা ছেলে পিলে সাব্বির এবং তার বন্ধু বান্ধবদেরকে ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে। ফাহিম পিছন থেকে সেই ছেলেগুলোদেরকে ধরে বলতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাবার পর ফাহিম ওই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোরা এই এলাকায় কি করিস? এই এলাকায় কখনো কোনো বাজে কাজ হয় নাই, আর তোরা এসেছিস মোবাইল চুরি করার জন্য, তাও আবার ওদেরকে ভয় দেখিয়ে। তোদেরকে এখন মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলবো। এই তাড়াতাড়ি কি দেখতেছিস? মার শালাকে। এত রাত করে বাহিরে বের হবে না, এখন বাসায় চলে যাও তোমরা। ধন্যবাদ ভাই, আমাদেরকে বাঁচানোর জন্য। এই ছিল ফ্ল্যাশব্যাক। ওইখান থেকে তাদের পরিচয়। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকাল 5টা ফাহিম তার বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখে তার কলেজের সেই ম্যাডামটা যাইতেছে। ফাহিম তাড়াতাড়ি করে তার ম্যাডামের পিছনে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফারিয়াদের বাসায়। পিছনে ফিরতেই দেখতে পেল ফাহিম তার পিছু পিছু আসতেছে। ফাহিমকে দেখে মনে মনে বলতে লাগলো ফারিয়া, এই ছেলেটাকে এত মারলাম তবুও ছেলেটার লজ্জা শরম হলো না। আজকে থাক, আজকে খুব ক্লান্ত লাগতেছে, কালকে আবার এই ছেলেটাকে মাইর দিব কলেজে গিয়ে। এই বলে ফারিয়া ওইখান থেকে সোজা চলে আসলো তাদের বাড়ির ভিতরে। এদিকে ফাহিম নিজের মনে মনে বলতে লাগলো, যাক, ম্যাডামের বাড়ির খোঁজ খবর তো পেয়ে গেছি। এখন ম্যাডামকে প্রতিদিন এসে দেখে যাব রাতের বেলা। এখন বাসায় চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে আবার বাহিরে বের হব সবাইকে নিয়ে। এই বলে ফাহিম চলে আসলো বাড়িতে। অন্যদিকে ফারিয়া তার রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশে উকি দিয়ে দেখে ফাহিম নেই। এটা দেখে ফারিয়া মনে মনে বলতে লাগলো, ছেলেটা হয়তো আমাকে ভয় পেয়ে চলে গেছে। যাক, ভালোই হয়েছে, এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেই, খুব ক্ষুধা লাগছে। এই বলে ফারিয়া ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। এমন সময় ফারিয়ার আম্মু ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, তোর কলেজ এখন কেমন যাইতেছে? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কলেজে যাইতে কোনো সমস্যা হচ্ছে তোর? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে তো আমি তোমাকে বলতাম যে আমার সমস্যা হচ্ছে। তোকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়। তোর বিয়ের বয়স হয়ে গেছে, এখন যদি তোকে বাইরে এভাবে ছেড়ে দেই তাহলে তো আশেপাশের মানুষজন নানান কথা বলবে। আপু, তোমাকে না বারণ করেছি যে আমার সামনে বিয়ের কথা বলবে না? বিয়ের কথা বললে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব, তখন কিন্তু তোমরা আমাকে খুঁজেও পাবে না। আচ্ছা যা, আমি আর তোর বিয়ের কথা বলবো না। তুই যেভাবে ইচ্ছে সেইভাবে চলাচল কর, আমি আর তোকে বাধা দিব না। এই বলে ফারিয়ার আম্মু চলে আসলো সোফায়, বসে বসে টিভি দেখতে লাগলো। অন্যদিকে ফারিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে ফাহিম বাড়িতে ঢুকতেই তার আব্বু বলতে লাগলো, কিরে ফাহিম, সারাদিন কোথায় থাকিস? তোর কথা জিজ্ঞেস করলে তোর আম্মু বলে তুই নাকি বাহিরে। কল দেই তখন তোর আম্মু বলে বাহিরে। সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, একটু আমার অফিসে গিয়ে আমাকে সাহায্য করতে পারিস? হ্যাঁ, এটা তো পারি, তবে এখন যাব না, আরো কয়েকটা মাস যাক, এরপরে না হয় বিয়ে শাদী করে এরপরে অফিসে যাব। ফাহিমের কথা শুনে ফাহিমের আব্বু চোখ বড় বড় করে ফাহিমের আম্মুর মুখের দিকে তাকালো। এদিকে ফাহিমের আম্মু চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ফাহিমের আব্বু আবারও বলতে লাগলো, ফাহিম, তোর মতো যখন আমি ছিলাম তখন তো মাত্র হামাগুড়ি দিয়ে কলেজে যাইতাম।
বিয়ের কথা বললে আব্বু সারা বাড়ি আমাকে দৌড়ানি দিয়ে রাখতো। আর তুই কিনা বলতেছিস বিয়ে না করে অফিসে যাবি না। হ্যাঁ, যতদিন আমাকে বিয়ে করাবে না ততদিন আমি অফিসে যাব না, এটা মনে রেখো তুমি। এই বলে ফাহিম চলে আসলো তার রুমে। এদিকে ফাহিমের আম্মু ফাহিমের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছেলেটা একদম ঠিক কথা বলেছে। সে এখন অনেক বড় হয়ে গেছে, তার জন্য তো একটা বউ খোঁজা দরকার। তোমাকে কতবার বলেছি ছেলেটার জন্য একটা বউ খোঁজো, কিন্তু তুমি তো কখনোই শোনো না। ফাহিমের আম্মু কথা বলতেছে, এদিকে ফাহিমের আব্বু ফিসফিস করে বলতেছে, এক জ্বালা আমি বাড়ির ভিতরে ঢুকতেছি, এখন আরেক জ্বালা যদি বাড়ির ভিতরে ঢুকাই তাহলে তো আমার জীবন আর আমার ছেলের জীবন পুরাই শেষ হয়ে তন্ন তন্ন হয়ে যাবে। এখন কোনোভাবেই ছেলেকে বিয়ে দেয়া যাবে না। যদি বিয়ে দিই তাহলে বউ শাশুড়ি মিলে আমাকে বাড়ি ছাড়া করবে। ফাহিমের আব্বু ফিসফিস করে এই কথাগুলো বলছে। এদিকে ফাহিমের আম্মু বলতে লাগলো, এক জ্বালা বাড়িতে আছে আর এক জ্বালা তুমি বাড়িতে নিয়ে আসতে চাইতেছো না, এটাই তো বলছো তাই না? আমার সামনে ফিসফিস করে কথা বলবে আর আমি ফিসফিস করে কথা বুঝবো না, এটা ভেবো না। আমি তোমার সব কথা বুঝে ফেলেছি, আজকে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই বলে ফাহিমের আম্মু রান্নাঘর থেকে ঘর ঝাড়ুটা নিয়ে ফাহিমের আব্বুকে দৌড়াতে লাগলো। এদিকে ফাহিমের আব্বু একবার সিঁড়ি দিয়ে উপরে যাইতেছে আবার নিচেই নামতেছে। এদিকে ফাহিম ফ্রেশ হয়ে নিচে এসে তার আম্মু এবং আব্বুর এই অবস্থা দেখে ফাহিম আর কোনো কিছু না বলে সোজা চলে আসলো খাবার টেবিলে, কারণ সে জানে এখন যতই ডাকাডাকি করবে তারা কেউ শুনবে না। ফাহিম নিজের হাতে খাবার নিয়ে খাওয়া শেষ করে চলে আসলো বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে সুমনকে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর সুমন কলটা রিসিভ করতেই ফাহিম বলতে লাগলো, কিরে সুমন, কোথায় আছিস? একটু বাহিরে আয় তো, জরুরি একটা কাজ আছে। বাকি সবাইকে নিয়ে চলে আসিস, হয়তো মদন মামার দোকানে বসে বসে চা খাইতেছে। আমি 3 রাস্তার মোড়ে আসতেছি। ঠিক আছে, তুই আয়, আমরা এই দিক দিয়ে যাইতেছি। আমি এখন বাইরে আছি, সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, ভাবছিলাম তোকে ফোন দিব, পরে তুই ফোন দিলি। সুমন কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফাহিমের সাথে দেখা। ফাহিম সবাইকে নিয়ে ম্যাডামদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর সুমন ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ফাহিম, তুই কি আমাদেরকে তোদের বাসায় নিয়ে যাইতেছিস নাকি? ওইদিকে তো তোদের বাসা। আরে না, এত রাতে আমাদের বাসায় নিয়ে তোদেরকে কি করব? ওইদিকে যাইতেছে জরুরি একটা কাজে। আমার সাথে হাঁটতে থাক, ওইখানে গেলে বুঝতে পারবি কেন যাইতেছে ওইখানে। এই বলে ফাহিম এবং তার বন্ধু বান্ধবরা চলে আসলো ম্যাডামদের বাসার সামনে। ফাহিম ব্যালকনির দিকে তাকিয়ে আছে। সুমন এইটা দেখে বুঝে ফেললো ফাহিম কেন এখানে এসেছে। সুমন বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই চলো আমরা ওইদিকে যাই, আমাদের ফ্রেন্ড এখন তার ম্যাডামকে দেখবে। আমরা ওই দিক থেকে সিগারেট বিড়ি খেয়ে আসি। এই বলে সুমন তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিছুটা দূরে একটা দোকানে চলে আসলো। এইদিকে ফাহিম রাস্তা থেকে ছোট্ট একটা ইটের কোনা হাতে নিয়ে ফারিয়ার ব্যালকনিতে ঢিল মারতেই ঠুস করে আওয়াজ হলো। ফারিয়া বিছানা থেকে উঠে ব্যালকনিতে আসতেই নিচে তাকাতেই দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, এই ছেলে, তোর কত বড় সাহস! তুই আমার পিছু করতে করতে আমার বাসা অবধি পৌঁছে গেছিস, আবার এত রাতে এসে আমার বাসায় ঢিল মারতেছিস। আমি ডাক দিব নাকি আশেপাশের মানুষকে? ম্যাডাম, ডাক দিয়ে কোনো লাভ হবে না। আপনি সবাইকে ডাক দিবেন, উল্টো সবাই আপনাকে বলবে এত রাতে কেন আমাকে ডেকে এনেছেন এখানে। কারণ সবাই জানে এই এলাকার ছেলে আমি। তুই কোন এলাকার ছেলে এসব আমার জেনে কোনো লাভ নেই। তোকে যেটা বলতেছি সেটা শোন। এখন বাসায় যা, আর কালকে তাড়াতাড়ি কলেজে আসবি, তোর সাথে কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলেছেন আপনার কথা তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হলে তো আপনাকে আমি আমার আপন করে পাবো না। ফাহিম ওইখান থেকে চলে গেল। এদিকে ফারিয়া ব্যালকনির দরজাটা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, সকালে যাওয়ার সময় ব্যাগের ভেতরে একটা দড়ি নিয়ে যাব। ওই বেটাকে এমন শিক্ষা দিব আর কোনোদিন যাতে আমার পিছু ঘোরাঘুরি না করে। এই সব হাজারো চিন্তা ভাবনা করতে করতে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা। ফারিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, গত পরশুদিন আব্বু একটা রশ্মি দিয়েছিল, ওইটা কোথায় রেখেছো? আমাকে একটু দাও তো।
এই সাত সকালবেলা তুই রশি দিয়ে কি করবি? আলমারির উপরে দেখ রাখা আছে। ফারিয়া রশিটা নিয়ে চলে আসলো তার রুমে। ব্যাগের ভিতরে ভরে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। অন্যদিকে ফাহিম আগে থেকে কলেজে এসে বসে আছে। ফারিয়া ম্যাডামকে দেখে ফাহিম আস্তে আস্তে করে ফারিয়া ম্যাডামের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ফারিয়া ম্যাডাম ফাহিমকে ইশারা করে তার কেবিনে আসার জন্য বলছে। ফারিয়া ম্যাডাম তার কেবিনে ঢুকে চেয়ারে বসতেই ফাহিম কেবিনের ভিতর প্রবেশ করলো। ফারিয়া ম্যাডাম ফাহিমকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই উপহারটা আপনাকে দিব। আপনি চোখ বন্ধ করে থাকেন। চোখ বন্ধ করে থাকলে আপনাকে উপহারটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ঠিক আছে ম্যাডাম, এই আমি চোখ বন্ধ করলাম, দেখি আপনি কি গিফট করেন আমাকে। ফাহিম চোখ বন্ধ করতেই ফারিয়া তার ব্যাগ থেকে রশিটা বের করে তাড়াতাড়ি করে ফাহিমকে বেঁধে ফেললো। এদিকে ফাহিম চোখ খুলতেই দেখতে পেল তার হাত পা সব বাঁধা। এটা দেখে ফাহিম ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আপনি এটা কি করলেন? আমাকে বেঁধে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দেন। আপনি ইশারা করে ডাক দিয়েছেন, এটার জন্যই তো আমি এসেছি, না হলে কি আমি আসতাম আপনার কেবিনে? কেন? আমার কেবিনে আসতে বলেছে, এটা তুই পরে জানতে পারবি। আর এখন দেখলে তোর কত বড় সাহস! তুই কালকে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমার ব্যালকনিতে ঢিল মেরেছিস। এটার জন্য তোকে কি শাস্তি দিব আমি ভেবে পাইতেছি না। ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি, এটার জন্যই তো আমি আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তাই বলে আপনি আমাকে এই রকম একটা শাস্তি দিবেন? ঠিক আছে দেন, আমি ধরে নিব এটা আপনি আমাকে ভালোবেসে শাস্তি দিয়েছেন। ফাহিমের কথা শুনে ফারিয়া ফাহিমের মুখ টিপ দিয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোকে আমি ভালোবাসি না। তুই শুধু আমার একজন স্টুডেন্ট, আর সবসময় স্টুডেন্ট হয়ে থাকবি। আর আমি একজন বিবাহিত মেয়ে। তুই আমার পেছনে ঘুরঘুর করলে কোনো কিছুই হবে না। মিথ্যা কথা বলেন কেন? আমি এবং এই কলেজে সবাই জানে যে আপনি অবিবাহিত। সো আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমি আপনার পিছনে ঘুরঘুর করব এবং আপনাকে ভালোবাসবো। তুই যতই ঘুরঘুর করিস না কেন, আমাকে কোনো কিছুই করতে পারবি না। আমি তোকে ভালোবাসবো না। তোকে আমি স্টুডেন্ট হিসেবে দেখে এসেছি এবং স্টুডেন্ট হিসেবে দেখে যাব। এই বলে ফারিয়া ফাহিমকে পেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর ঘন্টা দিতেই ফারিয়া চলে গেল ক্লাসরুমে। ক্লাসরুমের ভিতরে ফারিয়াকে একা প্রবেশ করতে দেখে সুমন রাহুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে রাহুল, ফাহিম তো এখনো ক্লাসরুমে আসলো না। ম্যাডাম তো ফাহিমকে ইশারা করে ওনার রুমে নিয়ে গেছে, এরপরে তার আসে নাই। আমি তো এটাই চিন্তা করছিলাম, ম্যাডামকে একবার জিজ্ঞেস করব নাকি যে ফাহিম কোথায় গেছে। জিজ্ঞেস করলে যদি আবার সবার সামনে আমাদেরকে অপমান করে। এখন জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ক্লাসটা শেষ হোক, তারপর আমরা বাইরে গিয়ে নিজেই দেখে আসবো ফাহিম কোথায় গেছে। আর না হয় এক কাজ কর, পকেট থেকে তোর ফোনটা বের করে ফাহিমের নাম্বারে কল দে। দেখ ফাহিম কলটা রিসিভ করে কিনা। ঠিক আছে, আমি কল দিতেছি। এই বলে রাহুল তার পকেট থেকে ফোনটা বের করে কল দিল ফাহিমের নাম্বারে। এইদিকে ফাহিমের ফোনটা বাজতেছে, কিন্তু ফাহিম কলটা রিসিভ করতে পারতেছে না, কারণ তার ফোন পকেটে রাখা আর তাকে বেঁধে রেখেছে খুব শক্তভাবে, যাতে সে ছুটে না যাইতে পারে। কয়েকবার কল দিলেও ফাহিম কলটা রিসিভ করলো না। দীর্ঘ 1 ঘন্টা পর ক্লাসটা শেষ হতেই রাহুল এবং সুমন চলে আসলো ফারিয়া ম্যাডামের কেবিনের সামনে। ফারিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম সকালবেলা ফাহিম আপনার কেবিনে এসেছিল, এরপরে তোর ফাহিমকে বের হতে দেখলাম না। ফাহিমকে আপনার কেবিনে আছে নাকি চলে গেছে? ফারিয়া ফাহিমের দিকে তাকিয়ে সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর বন্ধুত্ব সে সকালবেলা চলে গেছে, বলেছে যে দুপুরবেলা চলে আসবে। চিন্তা করো না তোমরা, ক্লাসরুমে যাও, তোমার বন্ধু ঠিক চলে আসবে। কিন্তু ওর জন্য তো চিন্তা হচ্ছে, সে কখনোই আমাদের ফোন রিসিভ না করে থাকতে পারে না। কিন্তু আজকে কতবার কল দিলাম, সে একবারও কল রিসিভ করলো না। এটা নিয়েই চিন্তিত আছি। আরে চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করে অযথা নিজেদের মাথা নষ্ট করো না। এর চাইতে গিয়ে ক্লাসরুমে বসে থাকো আর ক্লাস করো। সুমন এবং রাহুল চলে গেল ক্লাসরুমে। এদিকে ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই কি ভালো হবি না? ভালো না হলে বল, আমি তোকে মেরে তক্তা বানিয়ে বিছানায় শুয়ে রাখি। তুই আমাকে এখন বল যে আমার পিছু পিছু আর ঘুরোঘুরি করবি না। 100 বার ঘোরাঘুরি করব, তাতে আপনার সমস্যা কি? আমি আপনাকে ভালোবাসি বললাম তো। আপনি বেশি জোরাজোরি করলে কিন্তু
আপনাকে তুলে নিয়ে গিয়ে পরে বিয়ে করব। বাহ, তোর তো সাহস আছে বলতে হবে। তুই আমাকে হুমকি দিয়ে বলতেছিস যে আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবি। তোর এত বড় সাহস! তোর সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন এই সাহস আমি বের করব। এই বলে ফারিয়া তার চেয়ার থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে টেবিলের উপর থেকে লাঠিটা নিয়ে ফাহিমকে পেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পেটানোর পর ফারিয়া ফাহিমের মুখ টিপ দিয়ে ধরে বলতে লাগলো, এখন ওই সময় আছে, তোকে বলতেছি তুই ভালো হয়ে যা, না হলে কিন্তু তোকে মারতে মারতে আমি আত্মরা বানিয়ে ফেলবো। আধমরা বানানোর দরকার নেই, এর চাইতে বেশি ভালো হবে আপনি আমাকে মেরে ফেলেন। তাহলে আমি খুশি মনে বলতে পারবো যে আমার ভালোবাসার মানুষ আমাকে মেরে ফেলেছে। তোকে মেরে আমি জেলে যেতাম, এটা কখনোই হবে না। আমি জেলে যেতে পারবো না। তার চাইতে ভালো হবে তোকে আস্তে আস্তে তিলে তিলে মারবো, এইভাবে প্রতিদিন। কি পারবি না মার খাইতে? পারবো না কেন? অবশ্যই পারবো। এই বলে ফাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাহিম ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি নিচে বসতে পারি? আসলে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হইতেছে, পা ব্যথা হয়ে গেছে। এটার জন্য বলছিলাম কি আমি নিচে বসতে পারি। ফারিয়া ফাহিমের দিকে তাকিয়ে দেখে ফাহিম পুরো ঘেমে একাকার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঠিক আছে, তুই বস এই চেয়ারে। ফাহিম চেয়ারে বসে পড়ল। প্রায় 10 মিনিট বসে থাকার পর আবারও দাঁড়িয়ে গেল। ফাহিমকে দাঁড়িয়ে যেতে দেখে ফারিয়া বলতে লাগলো, কি ব্যাপার, দাঁড়িয়ে গেছিস কেন? তোকে না বললাম বসে থাকার জন্য? এই বলে ফাহিম চুপ হয়ে রইল। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকাল 4টার সময় কলেজ ছুটি দিয়ে দিছে। ফারিয়া তার ব্যাগপত্র গুছিয়ে চলে যাইতেছে। এমন সময় ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর ফোনটা বের করে বাসায় ফোন দিয়ে বলে দে যে তুই আজকে বাড়িতে যেতে পারবি না, আজকে এইখানে থাকবি, তাও আবার না খেয়ে এবং এইভাবে দাঁড়িয়ে থেকে পারবি না থাকতে। আমি বাহির থেকে তালা দিয়ে যেতেছি। ম্যাডাম, এখন আমি ঠিক আছি, এখন দাঁড়িয়ে থাকতে পারবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে পারবো। তার আগে আপনি এক কাজ করেন, পকেট থেকে আমার ফোনটা বের করে আম্মুর নাম্বারে একটা কল দিয়ে দেন, আমি আম্মুকে বলে দিতেছি। ফারিয়া ফাহিমের পকেট থেকে ফোনটা বের করে ফাহিমের আম্মুর নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ পর ফাহিমের আম্মু কলটা রিসিভ করতেই ফাহিম তার আম্মুকে বলে দিল যে আজকে বাসায় যেতে পারবে না। ফারিয়া কলটা রেখে দিয়ে আবারও ফাহিমের ফোনটা পকেটে রেখে চলে গেল বাহিরে। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো কলেজের বাইরে। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। রাত 9টা। ফারিয়া খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, ছেলেটা কি সত্যি ওইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি সে চেয়ারে বসে থাকবে? হয়তো সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকবে, যে এভাবে বেঁধে রেখে এসেছি। নড়াচড়াও তো করতে পারবে না, কিন্তু হাঁটা চলা তেমন বেশি করতে পারবে না। তবে সে তো সারাদিন এবং সারা রাত খাবারই খায় নাই, এখন তো ক্ষুধার্ত মনে হয়। এখন কি করব আমি? মনে হয় এই কাজটা ভুল করে ফেলেছি। এই রাতের বেলা তো আমি কলেজে যেতে পারবো না। যদি কলেজে যাই তাহলে আশেপাশের মানুষ নিশ্চয়ই সন্দেহ করবে, পরে আরো অনেক বড় অসুবিধা হয়ে যাবে। থাক, আজকে রাতটাই তো ব্যাপার, কালকে সকালে তাড়াতাড়ি কলেজে গিয়ে তাকে ছেড়ে দিব। এই সব ভাবতে ভাবতে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। ওইদিকে ফাহিমের আব্বু বসে আছে খাবার টেবিলে। ফাহিমকে না দেখতে পেয়ে ফাহিমের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার ফাহিমের মা? ফাহিম কোথায়? আজকে সে খাবার খেতে আসলো না যে? আমি আসার আগে খাবার খেয়ে চলে গেছে নাকি রুমে? না, সে সেই সকালবেলা কলেজে গেছে। কলেজ থেকে পড়ে সে নাকি তার দূরের একটা বন্ধুর বাসায় গেছে। আজকে রাত থাকবে বলে মনে হয়, ফোন দিয়ে বলল। হয়তো কালকে আসবে, চিন্তা করো না, তার জন্য সে চলে আসতে পারবে কালকে। ফাহিমের সাথে কথা না বললে ভালো লাগে না। ফাহিমকে একটা কল দিয়ে দেখি ছেলেটা কি করে। এই বলে ফাহিমের আব্বু ফাহিমকে কল দিল, কিন্তু ফাহিম কলটা রিসিভ করতে পারতেছে না। সে দাঁড়িয়ে আছে, তার পকেট অবধি হাত যাইতেছে না। বেশ কয়েকবার ফাহিমের আব্বু কল দেওয়ার পর ফাহিম কল রিসিভ করলো না। এটা দেখে ফাহিমের আব্বু কিছুটা চিন্তিত হয়ে গেল। ফাহিমের আব্বু বলতে লাগলো, ছেলেটার জন্য কেমন চিন্তা হচ্ছে আজকে। সে আমার কল কখনো তো রিসিভ করে থাকতে পারে না, আর আমাদের ছাড়া সে কখনো থাকতে পারে না। আজকে কিভাবে থাকবে? নিশ্চয়ই তার বিপদ হচ্ছে, না হলে তো সেরকম ভাবে থাকতো না। ফাহিমের আব্বু ফাহিমের আম্মুকে এইসব বলতেছে। এমন সময় ফাহিমের আব্বুর ফোনে সুমনের কল আসলো। ফাহিমের আব্বু কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুমন বলতে লাগলো, আঙ্কেল, ফাহিম কি বাসায় আছে?
তাকে তো কত কল দিতেছি, সে একটা কলও রিসিভ করে নাই। সেই সকালবেলা কলেজে গিয়ে এই যে উদাও হয়েছে, এরপরে তাকে কতবার কল দিলাম কিন্তু একবারও কল রিসিভ করলো না। মানে তুমি এসব কি বলতেছো? সে তোমাদের সাথে নেই? ফাহিম তো তার আম্মুকে কল দিয়ে বলেছে যে সে নাকি তার এক বন্ধুর বাসায় আছে। তোমরা তো ফাহিমের বন্ধু, এর বাইরে তো আর কোনো বন্ধু নেই। হ্যাঁ আঙ্কেল, আমরাই তো ফাহিমের বন্ধু। আর ফাহিমের আরো যদি বন্ধু থাকতো তাহলে তো আমরা জানতে পারতাম। ফাহিমের হয়তো কোনো বিপদ হয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা পুলিশের কাছে যাইতেছি, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে সুমন কলটা কেটে দিয়ে চলে আসলো থানায়। ফাহিমের ফোন নাম্বারটা দিতেই ফাহিমের লোকেশন ট্র্যাক করে সুমন পুলিশ নিয়ে চলে আসলো কলেজের ভিতরে। ফারিয়া ম্যাডামের কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিমকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমন বলতে লাগলো, কিরে ফাহিম, দুপুরবেলা আমরা যে আসলাম তখন তো তোকে এখানে দেখলাম না, তুই কোথায় ছিলি? আর এইভাবে বেঁধে রেখেছে কেন? এইভাবে বেঁধে রেখেছে কারণ আমি ভালোবাসার পরীক্ষা দিতেছি। তোরা এখান থেকে চলে যা স্যারকে নিয়ে, আর বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে যাবে। আর কাউকে বলবি না যে আমি এখানে আছি। আব্বু আম্মু জিজ্ঞেস করলে তাদেরকে বলবে যে ফাহিম তার বন্ধুর বাসায় আছে। আমরা খবর নিয়েছি। কালকে আমি এইখান থেকে বাসায় যাব সকালবেলা। এই একটা মেয়ের জন্য তুই এইরকম একটা কাজ করবি, এটা কখনোই চিন্তা ভাবনা করি নাই। আচ্ছা, তুই যেহেতু এখানে থাকতে চাইতেছিস তাহলে থাক, আমরা এখন চলে যাই। স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। চলেন এখন তাহলে চলে যাই। ফাহিম এখানেই থাকবে, তার ভালোবাসার পরীক্ষা দিবে। এই বলে সুমন অফিসারদের নিয়ে চলে গেল থানায়। রাহুল তার পকেট থেকে ফোনটা বের করে ফাহিমের আব্বুকে বলে দিল যে ফাহিম তাদের এক বন্ধুর বাসায় আছে। ফাহিম সারা রাত ওইখানে দাঁড়িয়ে ছিল। পরের দিন সকাল 9টা ফারিয়া তার কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল ফাহিম এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে ফারিয়া বেশ অবাক হলো। ফাহিমের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলতে লাগলো, তুমি এখন বাসায় চলে যাও। সারা দিন সারা রাত অনেক কষ্ট করেছো, খাওয়া দাওয়া করো নাই, যাও এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো আর রেস্ট করো। আর এটা তোমার শাস্তি, তুমি যে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলে এটার জন্য। ম্যাডাম, এখনও কি আমার জন্য আপনার মনে একটু ভালোবাসা জন্মায় নাই? নাকি আপনি অভিনয় করতেছেন আমার সাথে? দেখো ফাহিম, অভিনয় করার কোনো প্রয়োজন নেই আমার। আমি তোমাকে স্টুডেন্ট হিসেবেই দেখি আর স্টুডেন্ট হিসেবেই দেখবো। ও আচ্ছা, তার মানে এখনও আরও আমাকে অনেক পরীক্ষা দিতে হবে আপনার ভালোবাসা জিতে নিতে হলে। হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। আর একদিনে কখনো ভালোবাসা হয় না, এটা হচ্ছে তোমার আবেগ। এই বয়সটা হচ্ছে আবেগের বয়স, আমিও এই বয়সটা পার করে এসেছি। ফাহিম ফারিয়াকে আর কোনো কিছু না বলে চলে আসলো বাহিরে। তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই ফাহিমের আম্মু ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ফাহিম, তোর ফোন কোথায়? তোকে যে আমরা এতবার ফোন দিলাম, তুই একটা কলও রিসিভ করলি না। আমাদের উপরে কোনো কারণে রেগে আছিস নাকি তুই? বিয়ে করতে চাইছিস, আমরা তো বলেছি যে বিয়ে করিয়ে দেব তোকে। আর কয়েকটা মাস যাক, এরপর না হয় তোকে বিয়ে করিয়ে দেব। ঠিক আছে আম্মু, আর আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুমি আমার জন্য খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে। এই বলে ফাহিম তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসলো। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর কখন যে ফাহিম ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। ঘুম ভাঙলো বিকাল 3টায়। ফাহিম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো কলেজে। গেটের সামনে দাঁড়িয়ে আছে ফাহিম। বেশ কিছুক্ষণ পর ফারিয়া বাহিরে আসলো। ফাহিমকে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কিছু না বলে একটা রিক্সা নিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। এদিকে ফাহিম ও ফারিয়ার পিছু পিছু যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ফারিয়া তাদের বাসার সামনে। রিক্সা থেকে নেমে টাকা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে ফাহিম রিক্সাটা দাঁড় করিয়ে ফারিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। ফারিয়া কয়েকবার ফাহিমের দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। এদিকে ফাহিম রিক্সাওয়ালা মামাকে বলতে লাগলো, মামা চলেন, এখন যাওয়া যাক। আমার কাজ শেষ হয়ে গেছে, আবারও কালকে আসব। এখন আমাকে 3 রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে আসেন, বটতলা বাজারে। রিক্সাওয়ালা মামা ফাহিমকে 3 রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে তার ভাড়া নিয়ে চলে গেল। এদিকে ফাহিম তার বন্ধুদের সাথে বসে আছে। এমন সময় সুমন ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, ম্যাডাম তোকে কি বলেছে? উনি কি তোর ভালোবাসা গ্রহণ করেছে নাকি আরো দেরি হবে?
তোর ভালোবাসা গ্রহণ করতে। ম্যাডাম এখনো শিওর হয় নাই আমাকে ভালোবাসবে নাকি ভালোবাসবে না। আমাকে বলেছে আরও কয়েকটা পরীক্ষা নেবে। আমার এই পরীক্ষাগুলোতে যদি উত্তীর্ণ হই তাহলে উনি আমাকে ভালোবাসবে। তুই যেহেতু সারা রাত ওনার কথাই ওইখানে দাঁড়িয়ে থাকতে পারছিস, আশা করি তুই ওনার মন জয় করতে পারবি। দোয়া করি তোরা সুখে থাক। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত 9টা বেজে গেছে ফাহিমের খেয়ালই নেই। সবাই সবার বাসায় চলে গেল। অন্যদিকে ফারিয়া বিছানায় শুয়ে আছে আর মনে মনে চিন্তা ভাবনা করতেছে সে কি করবে। ছেলেটা আমার কথায় ওইখানে দাঁড়িয়েছিল। আমি তো এরকম রিলেশন পছন্দ করি না। তাহলে এখন কি করব? ওই ছেলেটাকে কে বললো? হয়তো সে বলবে যে আরো কয়েকটা বছর পর বিয়ে করবে। এটা বললে তো আমার চলবে না। আমি কালকে কলেজে গিয়ে তার সাথে কথা বলবো, দেখি সে কি বলে। রিলেশনের 1 মাসের মধ্যে সে যদি আমাকে বিয়ে করতে পারে তাহলে আমি তার সাথে সারা জীবন থাকবো, আর যদি সে না করতে পারে তাহলে আমি তার সাথে থাকবো না। এই সব চিন্তা ভাবনা করতে করতে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে ফাহিম খাওয়া দাওয়া করে তার রুমে এসে বিছানায় শুয়ে গড়াগড়ি খাইতেছে। তার চোখে ঘুম আসতেছে না। বারবার ফারিয়ার মুখটা ভেসে উঠতেছে তার চোখের সামনে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফাহিম ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো সেই রাস্তায় যেখানে থেকে ফারিয়া একটা রিক্সা নিয়ে কলেজে যায়। অন্যদিকে ফারিয়া তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। সামনের দিকে তাকাতেই দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখানে কি করো? কলেজ বাদ দিয়ে যাও, তাড়াতাড়ি কলেজে যাও। আমি আসতেছি, তোমার সাথে জরুরি কথা আছে। ম্যাডাম আপনি যান, আমি আপনার পিছু পিছু আসতেছি আর একটা রিক্সা নিয়ে। ফারিয়া ওইখান থেকে চলে আসলো কলেজে। এদিকে ফাহিম ও ফারিয়ার পিছু পিছু আরেকটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলো। আম গাছের তলায় বসে আছে ফাহিম এবং তার বন্ধুরা। এমন সময় ফাহিমকে ইশারা করে ফারিয়া ডাকতে লাগলো, ফাহিম এইদিকে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ফাহিম ফারিয়ার কেবিনের ভিতরে ঢুকতেই ফারিয়া ফাহিমকে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা ফাহিম, আমি যদি তোমার সাথে রিলেশনে যাই, আমি সর্বোচ্চ 1 মাস রিলেশন করব। এই 1 মাসের মধ্যে তুমি আমাকে বিয়ে করতে পারবে? যদি তুমি এই 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করতে পারো তাহলে আমি সারা জীবন থাকবো। আর যদি 1 মাসের বেশি একদিনও হয়, এরপরে আমি আর তোমাকে ভালোবাসবো না এবং বিয়েও করব না। হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে পারবো 1 মাসের মধ্যে। তবে কবে থেকে রিলেশন চালু করবেন এটা একটু আমাকে জানাবেন, তাহলে আমি আব্বু আম্মুকে জানিয়ে রাখবো সকল কিছু। সামনের মাসের 2 তারিখ থেকে আমি আমার কাজ শুরু করব। ঠিক আছে, সামনের মাস থেকে না হয় আমাদের রিলেশন শুরু করা যাবে। এখন তাহলে আমি বাহিরে যাই, বন্ধু বান্ধবদেরকে সুখবর দিয়ে আসি। এই বলে ফাহিম নাচতে নাচতে চলে আসলো তার বন্ধুদের কাছে। ফাহিম বলতে লাগলো, সুমন ফারিয়া আমাকে ভালোবাসবে বলেছে। 1 মাসের মধ্যে যদি আমি তাকে বিয়ে করতে পারি তাহলে সে আমার সাথে সারা জীবন থাকবে। আমি আজকে রাতে বাসায় গিয়ে আব্বু আম্মুকে জানিয়ে দিব। তাদেরকে জানিয়ে দিলে তারা বিয়ের ব্যবস্থা করে রাখবে। হ্যাঁ, এটা তো হবেই। আচ্ছা যাই হোক, এখন সব বাদ দে, পরে না হয় বাকি কথা বলা যাবে। ফাহিম তার বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করতে করতে চলে আসলো ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করতেই ফাহিমের দিকে তাকালো। এদিকে ফাহিম কি করবে বুঝে উঠতে পারতেছে না। শেষ ম্যাচটা হেরে যাবে নাকি জিততে হবে, এই সব কিছু ভাবতেছে ফাহিম। হঠাৎ ফারিয়া ফাহিমের কাছে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফাহিম, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? আসলে ম্যাডাম আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, তাই আর কি এভাবে চুপচাপ বসে আছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে এত চিন্তা ভাবনা বাদ দিয়ে চিল মুডে থাকো। আমি তোমাকে কি বলেছিলাম যে তুমি আমার মন জয় করতে পারলে আমি তোমাকে ভালোবাসবো। তোমাকে আরো 1 মাসের টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে তুমি যেইভাবেই পারো আমার মন জয় করো। এই বলে ফারিয়া চলে গেল সামনে, ক্লাস করাতে লাগলো। এদিকে ফাহিম মনে মনে তার প্ল্যান সাজাতে লাগলো, কিভাবে কি করবে আর কিভাবে কি করবে না। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ক্লাস শেষ করে চলে গেল তার কেবিনে। এদিকে ফাহিম সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সুমন আমাকে তুই একটা হেল্প করতে পারবি? একমাত্র তুই পারবি এই হেল্পটা করতে। হ্যাঁ বন্ধু, বল কিভাবে তোকে হেল্প করতে পারি। সবসময় তুই আমাদেরকে হেল্প করে এসেছিস, আজকে দেখি আমরা তোকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা। তাহলে শোন, আমি যা যা বলি এভাবে এভাবে তুই এবং তোর বোন কাজ করবি।
এই বলে ফাহিম তার প্ল্যান বলতে লাগলো সুমনকে। বেশ কিছুক্ষণ ফাহিম তার প্ল্যান বলার পর সুমন হাঁ করে তাকিয়ে রইল ফাহিমের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সুমন ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ফাহিম মামা, তুই যে বুদ্ধিটা দিয়েছিস, এই বুদ্ধি তো সেই, আমি ভাবতেও পারি নাই তোর মাথায় যে এত বড় বুদ্ধি আছে। আচ্ছা, তুই যেইভাবে বলেছিস সেইভাবে কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। আজকে বিকাল থেকে আমি আমার বোনকে কাজে লাগিয়ে দিব। এই বলে সুমন আর ফাহিম ক্লাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ ক্লাস করার পর সুমন এবং ফাহিম চলে আসলো বাহিরে। ফাহিম সুমনকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সুমন ওইভাবে করতে লাগলো। বিকাল 4টা। ফাহিম সুমনের বোন শর্মিলাকে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে আর কথা বলতেছে। এমন সময় ফারিয়া ফাহিমের সামনে দিয়ে চলে যেতে লাগলো। ফাহিমের দিকে কেমন করে যেন তাকিয়েছে ফারিয়া, কিন্তু কোনো কিছু বলে নাই। বেশ কিছু দূর হাঁটার পর ফারিয়া পিছনে তাকাতেই দেখতে পেল ফাহিম এবং শর্মিলা তার দিকে এগিয়ে যাইতেছে। এইটা দেখে ফারিয়া মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই ফাহিমের বাচ্চা আর ওই মেয়েটা আমার দিকে আসতেছে কেন? আর ওই মেয়েটাকে তো আগে কখনো ফাহিমের সাথে দেখি নাই। নিশ্চয়ই ফাহিমের গার্লফ্রেন্ড আছে। এইটা আর আমার সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে মনে হয়। এই সবই আমি পাতা দিব। এই বলে ফারিয়া হাঁটতে লাগলো তার বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই বারবার শুধু তার ওই কথাটা মনে পড়তেছে। ফাহিমের সাথে ওই মেয়েটা কে? এইসব চিন্তা করতে করতে বিছানায় শুয়ে পড়লো ফারিয়া। কখন যে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তার। ঘুম ভাঙলো রাত 9টায়। এদিকে ফাহিম শর্মিলাকে নিয়ে দাঁড়িয়ে আছে ফারিয়ার বাড়ির সামনে। এদিকে ফারিয়া ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই নিচের দিকে তাকাতেই দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। এটা দেখে ফারিয়া আবারও চলে আসলো তার রুমে আর মনে মনে বলতে লাগলো, এই ছেলেটার মনে হয় শিক্ষা হয় নাই। এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমাকে বারবার বলে যে সে আমাকে ভালোবাসে, আর এখন সে কিনা অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরোঘুরি করতেছে। এটাই বুঝি তার ভালোবাসা? আর একবার আমার সামনে এসে ভালোবাসার কথা বলুক, একেবারে তার কি অবস্থা করব সে নিজেও জানে না। এই সব বলতেছে ফারিয়া। বলতে বলতে চলে আসলো নিচে। সোফায় বসে টিভি দেখতেছে, কিন্তু টিভি দেখাতে তার মন আটকে যাচ্ছে না। বারবার একবার সোফার এইখানে তো আর একবার সোফার ওইখানে যাইতেছে। এটা দেখে ফারিয়ার আম্মু বলতে লাগলো, কি রে ফারিয়া, কোনো সমস্যা হয়েছে নাকি? তুই একবার এইখানে বসতেছিস, আরেকবার পায়চারি করে ওইখানে বসতেছিস, কিছুই তো বুঝলাম না। কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলতে পারিস, আমি দেখি আমার কাছে কোনো সমাধান আছে কিনা। সমাধান থাকলে আমি অবশ্যই তোকে বলবো। আসলে আম্মু, আমি একটা জিনিস বুঝে পাইতেছি না। একটা ছেলে একজনকে বলেছে সে তাকে ভালোবাসে, কিন্তু এখন ওই মেয়েটা দেখতেছে যে সেই ছেলেটা অন্য একটা মেয়ে তার সামনে ঘুরোঘুরি করতেছে বারবার। এটা কিসের জন্য করতেছে আম্মু? তুমি কি আমাকে বলতে পারবে? ও আচ্ছা, তুই এটা নিয়ে চিন্তা করতেছিস? এইটা নিয়ে চিন্তা করতে হবে না। ওই ছেলেটা চাইতেছে যে ওই মেয়েটাকে নিয়ে তার সামনে ঘুরঘুর করলে তুই আনইজি ফিল করবি, তাকে তোর ভালোবাসার কথাটা বলবি। এটার জন্যই সে এরকম করতেছে। কেন, তাকে কি তুই পছন্দ করিস নাকি? আসলে আম্মু, সত্যি বলতে আমি তো তাকে অল্প অল্প পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করেছে এবং ভালোবাসে। আমি তাকে 1 মাস সময় দিয়েছি। এই 1 মাসের মধ্যে এসে যদি আমাকে তার নিজের করে নিতে পারে তাহলে আমি তাকে ভালোবাসবো এবং তাকে বিয়ে করব। কিন্তু এইরকম কাজ করবে এটা আমি মোটেও জানতাম না। আচ্ছা, তুই চিন্তা করিস না, সে যা ইচ্ছে তাই করুক, তুই শুধু তোর মতো চলতে থাক। সে যত ইচ্ছে তত অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরুক, তোর সামনে আসুক, তুই চুপচাপ দেখবি। আর 1 মাস সময় দিয়েছিস যেহেতু, সে এই 1 মাসের মধ্যে অনেক কিছু ট্রাই করবে, কিন্তু তুই আর তার ফাঁদে পা দিস না। 1 মাস পর তাকে একটা চমক দিয়ে দিবি। আর তুই যেভাবে বলেছিস আমরা ঠিক সেভাবেই তোকে বিয়ে দেব, কোনো আয়োজন ছাড়াই বিয়ে দিয়ে দেব। ফারিয়া তার আম্মুর সাথে কথা বলতে বলতে চলে আসলো খাবার টেবিলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফারিয়া চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। অন্যদিকে ফাহিম তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় ফাহিমকে উদ্দেশ্য করে সুমন বলতে লাগলো, কিরে সুমন, তোর কি অবস্থা? ম্যাডাম কি আনইজি ফিল হয়েছে নাকি চুপচাপ চলে গেছে? আমার তো মনে হয় ম্যাডাম আনইজি ফিল করেছে, কারণ ম্যাডাম বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল এবং কি যেন বলতে চাইছিল, কিন্তু আমি শুনি নাই।
তবে আর 2-1 দিন যাক, এরপরে বুঝতে পারবো। ঠিক আছে, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় বুঝে নিস কি হয়। এই সব কিছু বলতেছে ফাহিম, এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে ফাহিম, তুই কোথায় আসিস? তাড়াতাড়ি বাসায় আয়। তোর জন্য সে কখন থেকে বসে আছি খাবার টেবিলে। তাড়াতাড়ি বাসায় বলতেছি। ঠিক আছে আব্বু, আমি 5 মিনিটের মধ্যে বাসায় আসতেছি। তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার খুব ক্ষুধা লাগছে। এই বলে ফাহিমের আব্বু কলটা কেটে দিল। এদিকে ফাহিম তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। এদিকে ফাহিম রুমের ভিতর ঢুকে ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। চুপচাপ বসে খাবার খাইতেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, ফাহিম, তুই নাকি একটা মেয়েকে পছন্দ করিস? মেয়েটার ছবি আছে নাকি? হ্যাঁ আব্বু, মেয়েটার ছবি আছে, কিন্তু আমি আর কয়েকটা দিন পর ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি যেদিন বলবো ওই দিন তোমরা ওই মেয়েটার বাসায় যাবে। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে যা। কালকে সবার সকাল সকাল উঠে কলেজে যাবি। আর ওই মেয়েটা কোথায় থাকে, কোন এলাকায় থাকে আমাকে একবার বল, আমি দেখি ওই মেয়েটাকে চিনি কিনা। আব্বু, এই এলাকায় থাকে, আমাদের বাড়ি থেকে আরো 10টা বাড়ি পড়ে। মিতা বিলা আছে, ওই মিতা বিলাতে 3 তলায় তারা থাকে। তুই কি ভারিয়া ম্যাডামের কথা বলতেছিস? যে ম্যাডাম কলেজে নতুন ঢুকেছে, ওই ম্যাডামের কথা বলতেছিস তুই? ও আচ্ছা, তাহলে তুই নিশ্চিন্তে থাক, ওই মেয়েটার সাথে তোর বিয়ে হবেই। এই বলে ফাহিমের আব্বু খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো সোফায়। অন্যদিকে ফাহিম তার রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। বেশ কিছুক্ষণ ফেসবুকিং করতে করতে ঘুমের দেশে বাড়ি জমালো ফাহিম। পরের দিন সকাল 7টা, ফাহিমের আম্মুর ডাকে ঘুম ভাঙলো ফাহিমের। ফ্রেশ হয়ে ফাহিম চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে ফারিয়া তার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সেই রিক্সায় উঠে চলে আসলো কলেজে। ফাহিম কলেজে এসে ফারিয়া ম্যাডামের কেবিনের সামনে দাঁড়িয়ে ফারিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আজকে তো দেখতেছি আপনি শাড়ির বদলে বোরকা পরে এসেছেন। অন্য কেউ আদেশ করেছে নাকি? অন্য কেউ আদেশ করতে হবে কেন? আমি কি নিজের ইচ্ছায় কিছু পরে আসতে পারি না নাকি যে আমাকে অন্য কারোর কথা মতো চলতে হবে? না ম্যাডাম, হঠাৎ এরকম পরিবর্তন তো, তাই আর কি জিজ্ঞেস করলাম আপনাকে। আচ্ছা ম্যাডাম, আমি ক্লাসে যাই, পরে কথা হবে। ফাহিম চলে আসলো তার ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফাহিম সুমনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুমন, আমার মনে হয় না এই প্ল্যানটা কাজে দিবে। ম্যাডাম মনে হয় বুঝে ফেলেছে যে আমি ওনাকে আনইজি ফিল করার জন্য এরকম কাজ করতেছি। বুঝবে না তো কি করবে? তোর মতো বলদ যদি এইভাবে এইরকম কাজ করে তাহলে তো বুঝে যাওয়ার কথা। সকালবেলা তুই যদি কলেজে এসে ম্যাডামের সাথে কথা না বলতি তাহলে ম্যাডাম তোকে আরো সন্দেহ করতো এবং আস্তে আস্তে করে তোকে দিয়ে এগিয়ে যেতে থাকতো। কিন্তু তুই তো সেই সুযোগ দিলি না ম্যাডামকে। ম্যাডামকে সেই সুযোগ দিব কিভাবে? ম্যাডাম যেরকম ব্যবহার করে আমার সাথে, সেই রকম ব্যবহার তো আমি আজ পর্যন্ত কোথাও পাই নাই। ভালোবাসা তো সস্তা না ফাহিম। ভালোবাসতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। এতটুকু কষ্ট যদি সহ্য করতে পারিস তাহলে ভালোবেসে কি পাবি? এইসব কথা বলতেছে সুমন ফাহিমকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যাওয়ার পর সুমন ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এতটুকু কষ্ট যদি সহ্য না করতে পারিস তাহলে ভালোবেসে কি পাবি? তোকে আমি একটা প্ল্যান বলতেছি, তুই আমার প্ল্যান অনুযায়ী কাজ কর, দেখবি ম্যাডাম ঠিক তোর কাছে চলে যাবে, ক্লাসের ভেতরে প্রবেশ করবে। তখন তুই ক্লাস থেকে বাইরে হয়ে বাসায় চলে যাবি এবং আগামী 3 দিন কলেজে আসবি না এবং বাইরে বের হবি না, ম্যাডামের সামনেও যাবি না। তাহলে দেখবি ম্যাডাম তোকে অনুভব করতে থাকবে। তখন আস্তে আস্তে তোর খোঁজ খবর নিতে থাকবে আমাদের কাছ থেকে। যদি উনি 2 দিন খোঁজ খবর নেয় তাহলে মনে করবে যে ম্যাডাম তোকে ভালোবেসে ফেলেছে। আর যদি খোঁজ খবর না নেয় তাহলে বুঝবি ম্যাডাম তোকে এখনো পরিপূর্ণ ভালোবাসে না। সুমনের কথা শুনে ফাহিম চুপচাপ বসে রইল। ম্যাডাম ক্লাসের ভিতরে প্রবেশ করতেই ফাহিম ম্যাডামের সামনে দিয়ে বের হয়ে গেল। ফারিয়া পিছন থেকে কয়েকবার ডাক দিয়েছে কিন্তু ফাহিম কোনো ডাক শোনে নাই। ফাহিম একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো বাসায়।
কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি রে ফাহিম, তুই আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলি যে? আম্মু কেন চলে এসেছি এসব জিজ্ঞেস করবে না, তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে কেন চলে এসেছি। এই বলে ফাহিম চলে গেল তার রুমে। দেখতে দেখতে সকাল পার হয়ে বিকাল হয়ে গেল। ফারিয়া কলেজ থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে ফাহিম নেই। ফাহিমকে দেখতে না পেয়ে ফারিয়া চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফারিয়া তার রুমে এসে ফ্রেশ হয়ে আবারও নিচে খাওয়া দাওয়া করে নিল। রাত 9টা। ফারিয়া তার রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাইতেছে। তার নিচের দিকে বারবার তাকাইতেছে ফাহিম এসেছে কিনা, কিন্তু ফাহিম আজকে আসে নাই। রাত 12টা অবধি অপেক্ষা করার পরও যখন ফাহিম আসলো না, তখন ফারিয়া বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3টা দিন। ফারিয়া আনমনা হয়ে বসে আছে ক্লাসরুমে। এমন সময় সুমন ফারিয়া ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এইরকম ভাবে আর মনে হয়ে বসে আছেন কেন? কাউকে মিস করতেছেন নাকি? আচ্ছা সুমন, তুমি তো ফাহিমের বন্ধু, এখন কোথায় আছে আমাকে একটু বলতে পারবে? গত 3 দিন ধরে না তো কলেজে আসতেছে, না তো আমার সাথে দেখা করতেছে। তার কি হয়েছে আমি একটু জানতে চাই। ম্যাডাম, ফাহিম আর কখনো ফিরে আসবে না, কারণ সে কোথাও চলে গেছে। আপনি যদি তাকে পেতে চান তাহলে তার বাসায় চাইতে পারেন, গিয়ে দেখতে পারেন সে আছে কি না। আমি তো তার বাসার ঠিকানা জানি না। তুমি এক কাজ করো, আমাকে তার বাসায় নিয়ে যাও, আমি তার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি তার আব্বু আম্মু কি বলে ফাহিম কোথায় গেছে। ম্যাডাম, ক্লাস শেষ করেন, এরপরে না হয় আপনাকে নিয়ে ফাহিমদের বাসায় যাব। আমি আমার সিটে গিয়ে বসতেছি। এই বলে সুমন তার সিটে গিয়ে বসে পকেট থেকে ফোনটা বের করে ফাহিমকে মেসেজ দিয়ে বলে দিল সবকিছু। এইদিকে ফাহিম নিচে এসে তার আম্মুকে সবকিছু বুঝিয়ে বলতেই তার আম্মু বুঝে ফেললো। দুপুর 2টা। সুমন আর ফারিয়া চলে আসলো ফাহিমদের বাসায়। কলিং বেল দিতে ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। সুমনকে দেখে ফাহিমের আম্মু বলতে লাগলো, আরে সুমন, ভিতরে আসো। আর এই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড নাকি? বাহ, দেখতে তো খুব মিষ্টি। ভেতরে আসো মা। আন্টি, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড না, এই মেয়েটা হচ্ছে ফাহিমের গার্লফ্রেন্ড। ফাহিম যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটা হচ্ছে এই মেয়েটা। এখন ফাহিম কোথায় আছে একটু বলেন তো? তাকে ফোন দিলে পাওয়া যায় না, সে কোথায়? ফাহিম কোথায় গেছে গত 3 দিন ধরে তা তো আমি জানি না। আমিও ফোন দিই, সে ফোন রিসিভ করে না। বসো মা। ফারিয়া মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ফাহিমের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, ফাহিম যদি কল রিসিভ করে তাহলে বলবেন যে আমি তাকে বিয়ে করতে চাই, সে যাতে বাসায় আসে। সে বাসায় আসলে আমি তাকে সাথে সাথেই বিয়ে করে নিব। ঠিক আছে মা, ফাহিম যদি বাসায় আসে তাহলে আমি তোমাকে ফোন দিয়ে অবশ্যই জানাবো। আর সুমন, তুই একটু ফাহিমের খোঁজ খবর নিস তো, দেখিস তো সে কলটা রিসিভ করে নাকি। সে যাকে চেয়েছিল সেই মেয়েটা তো এখন তাকে চাইতেছে। তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে তো, যাতে সে বাড়িতে চলে আসতে পারে এবং বাড়িতে এসে আমার এই কিউট বৌমাকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসতে পারে। আমার তো আর তর সইছে না আমার ছেলের বউকে বাড়িতে নিয়ে আসতে। আপনার ছেলের বউকে আনতে হলে তো আপনার ছেলেকে লাগবে। আপনি তাড়াতাড়ি ছেলেকে খুঁজে বের করেন। ছেলেকে যত তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন, তত তাড়াতাড়ি ম্যাডাম আপনার বাড়ির বউ হয়ে আসতে পারবে। সুমন ফাহিমের আম্মুর সাথে কথা বলে ম্যাডামকে নিয়ে চলে আসলো আবার কলেজে। দেখতে দেখতে কলেজ ছুটি দিয়ে দিল। এদিকে ফাহিমের আম্মু চলে আসলো ফাহিমের রুমে। এসে দেখে ফাহিম বসে আছে চুপচাপ। ফাহিমকে বসে থাকতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে ফাহিম, তুই আমাদেরকে আগে বলিস নাই কেন এত সুন্দর বৌমা পছন্দ করেছিস? আমাদেরকে আগে যদি তার ছবি দেখাতিস তাহলে তো আমরা তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারতাম। আম্মু, আমি তো আব্বুকে আগে দেখিয়েছি, তুমি হয়তো দেখো নাই, তাই হয়তো বলতে পারো নাই। এখন পছন্দ হয়েছে নাকি? পছন্দ হলে বলো, কালকে গিয়ে তোমার বৌমাকে নিয়ে আসি। হ্যাঁ, কালকে সকাল সকাল তাদের বাসায় চলে যাব। কালকেই তোদের বিয়ে দিয়ে দিব, আর দেরি করব না। এত সুন্দর বৌমা আর কোথাও পাবো না, এই বৌমাকে নিয়ে আসতেই হবে। ফাহিমের আম্মু ফাহিমের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল ওইখান থেকে নিচে। অন্যদিকে ফারিয়া তার বাড়িতে গিয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, যে কোনো সময় ফাহিমের আব্বু আম্মু এবং ফাহিম আমাদের বাসায় চলে আসতে পারে। আজকে হয়তো আসবে না, কিন্তু কালকে বা এর পরের দিন আসতে পারে। তুমি কিন্তু বাজার সদাই করে রেখো।
বাজার সদাই নিয়ে তুই চিন্তা করিস না, সবকিছু এনে রেখে দিয়েছি। যখন তারা আসবে তখন শুধু মাংস কিনে এনে রান্না করে ফেলবো। এই সব বলতেছে ফারিয়ার আম্মু ফারিয়াকে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে ফাহিমের আব্বু ফাহিমের আম্মুর সাথে কথাবার্তা বলে চলে আসলো রুমে। সারা রাত দুজনে কি কি করবে কি না করবে সব প্ল্যান করতে লাগলো। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। ফাহিম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো ফারিয়াদের বাসার সামনে। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ফারিয়া যেটা ভেবেছিল সেটাই হয়েছে। সবাই বাড়ির ভিতরে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ফাহিমের আব্বু ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, আমি সবকিছু অর্ডার করে দিতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখানে সবকিছু বৌমা তোমার জন্য যা যা অর্ডার করেছি সবকিছু নিয়ে তুমি রেডি হয়ে যাবে। আজকে আর দেরি করবো না, তোমাকে নিয়ে বাড়িতে চলে যাব। সবাই কথাবার্তা বলতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। ফারিয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যানের হাত থেকে সব কিছু নিয়ে চলে আসলো রুমে। একা একা আয়নার সামনে বসে বসে রেডি হতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা পর ফারিয়া চলে আসলো নিচে। সবাই ফারিয়াকে দেখে অবাক হয়ে আছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে ফারিয়াকে। ফাহিম তো পুরো ক্রাশ খেয়ে গেছে। ফাহিম আনমনে বলে ফেললো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বউটা কত সুন্দর। ফাহিমের কথা শুনে সবাই হেসে দিল। এদিকে ফাহিম তার পরিস্থিতি বুঝতে পেরে কিছুটা লজ্জা পেয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিতেই ফাহিম এবং ফাহিমের আব্বু আম্মু ফারিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রাতে হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে ফাহিম এবং ফারিয়া কথাবার্তা বলে রুমে চলে আসলো। ফাহিম দরজাটা ভালোভাবে বন্ধ করে খাটের সামনে যেতেই ফারিয়া এসে ফাহিমের পা ধরে সালাম করলো। এইটা দেখে ফাহিম ফারিয়াকে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরলো। চোখ বন্ধ করে ফাহিম বলতে লাগলো, যাক, অবশেষে আমি আমার সিনিয়র বউকে পেয়ে গেলাম। এখন তো এই সিনিয়র বউকে আদর করতে হবে। সিনিয়র বউ, রেডি আছো তো আদর খাওয়ার জন্য? ইয়েস স্যার, আমি রেডি আছি। আপনি চাইলে আমাকে আদর করতে পারেন। আর হ্যাঁ, আদর করার সময় আস্তে আস্তে আদর করবেন, জোরে জোরে না। এইটা বলতেই ফাহিম ফারিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। ফারিয়ার ঠোঁটে মুখে গালে সব জায়গায় কিস করতে লাগলো। আস্তে আস্তে কিস করতে করতে নিচের দিকে নামতে লাগলো। অনেক বেশি বলে ফেলেছি, আর বলা যাবে না। আপনারা এখন বিদায় নেন, আর আমিও এখন বিদায় নিই। বেশি শুনলে আবার আপনারা অন্য কিছু চিন্তা ভাবনা করবেন। আজকে তাহলে গল্পটা এইখানে সমাপ্ত করি।